25-এর একে দাগের একটি আয়তঘনের তল সংখ্যা ইকুয়াল টু এক্স, ধার সংখ্যা ইকুয়াল টু ওয়াই, শীর্ষবিন্দু সংখ্যা জেড এবং কর্ণের সংখ্যা পি হলে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি এর মান কত তা লিখি। তাহলে তল সংখ্যা এক্স, আয়তঘনের তল সংখ্যা এক্স, তাহলে আয়তঘনের তল কটি? 6টি। ধার সংখ্যা ওয়াই, আয়তঘনের ধার 12টি। শীর্ষবিন্দু সংখ্যা জেড, আমরা জানি শীর্ষবিন্দুর সংখ্যা 8টি এবং কর্ণের সংখ্যা পি, আমরা জানি কর্ণের সংখ্যা 4টি। আয়তঘনের তল সংখ্যা এক্স, আমরা জানি আয়তঘনের তল সংখ্যা কটি? 6টি। আমাদের প্রশ্নতে বলেছিল এক্সটি, আমরা লিখছি 6টি। ধার সংখ্যা ওয়াই, আয়তঘনের ধার 12টি। শীর্ষবিন্দু সংখ্যা জেড, আয়তঘনের শীর্ষবিন্দু 8টি। কর্ণের সংখ্যা পি, আয়তঘনের কর্ণ 4টি। তাহলে আমাদের প্রশ্নতে বলেছিল অতএব এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি ইকুয়াল টু কত? তাহলে এক্স মানে হলো 6 মাইনাস ওয়াই অর্থাৎ হলো 12 প্লাস জেড ইকুয়াল টু 8 প্লাস পি ইকুয়াল টু 4। তাহলে -12 আর প্লাস 8 প্লাস 4, তাহলে 8 4 12 প্লাস 12 মাইনাস 12, এই দুটিকে মিলিয়ে 12 হলো। তাহলে এই 12টিকে প্লাস 12 আর এই মাইনাস 12 কেটে গেল, তাহলে 6 অ্যান্সার। অতএব 6 ঘন একক। 2-এর দাগে দুটি আয়তঘনের মাত্রাগুলির দৈর্ঘ্য যথাক্রমে 4, 6 এবং 4 একক এবং 8, 2h-1 এবং 2 একক। যদি আয়তঘন দুটির ঘনফল সমান হয় তাহলে h এর মান কত তা হিসেব করে লিখি। এই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা ইকুয়াল টু এই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা যদি হয় তাহলে h এর মান কত? প্রথম আয়তঘনের ঘনফল ইকুয়াল টু 4 ইন্টু 6 ইন্টু 4, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, ঘন একক। 4 4 16, 6 16 96, এই 4 4 16 আর সেই 16 সাথে যদি 6 গুণ করি 6 16 96 ঘন একক। দ্বিতীয় আয়তঘনের ঘনফল ইকুয়াল টু 8 ইন্টু
মাইনাস ওয়ান ইন্টু টু ঘন একক। এই বাইরে 2 আর এই 8 কে গুণ করলে 8 2 16 ইন্টু 2h মাইনাস 1 ঘন একক। আমাদের প্রশ্নে বলেছিল যে এই ঘনফল আর এই ঘনফল সমান সমান হলে h এর মান কত। তাহলে অতএব 16 ইন্টু 2h মাইনাস 1 ইকুয়াল টু এই 96, বা এই 2h মাইনাস 1 রাখছি, 16 এপারে গুণ রয়েছে ওপারে গেলে ভাগ হবে, তাহলে 2h মাইনাস 1 ইকুয়াল টু 96, আর ওপারে 16 গুণ ছিল ভাগ মানে নিচে বসবে 16, এপাশে এসে ভাগ হলো নিচে বসলো 16। যদি 16 নামতা কাটি 16 একে 16 6 16 96, 6 16 96, বা এই 2h মাইনাস 1 ইকুয়াল টু এই 6 হলো, বা শুধু 2h কে এপাশে রেখে এপাশ সমান সমানের এই পাশ দিয়ে যদি মাইনাস 1 ওপাশে যায় তাহলে প্লাস 1 হয়ে যাবে, 6 প্লাস 1, বা শুধু h কে এপাশে রাখছি, h ইকুয়াল টু 6 আর 1 6 এর একে 7, আর 2 এর সাথে h গুণ ছিল তাহলে সমান সমানের এপাশে এলে ভাগ হবে, ভাগ মানে নিচে বসবে, বাই 2। এই 7 কে 2 দিয়ে ভাগ করলে 3 3 2 6, মাইনাস করলে 1, একটি দশমিক হয় একটি শূন্য, 5 2 10, 3.5, বা h ইকুয়াল টু 3.5। তাহলে h এর মান কত পেলাম? অতএব h ইকুয়াল টু 3.5। একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটি সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি হবে তা হিসেব করে লিখি। ধরি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য একক, অতএব ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু 6 স্কয়ার বর্গ একক। সমগ্র তলের ক্ষেত্রফল হলে বাহুর স্কয়ার হয়ে যায় 6, 6টি বাহু হয়ে গেল। ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য %50 বৃদ্ধি পেলে পরিবর্তিত ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য
তাহলে একটি বাহুর দৈর্ঘ্য আমরা কি পাবো, আগে যে দৈর্ঘ্যটি ছিল সেটি থাকবে, এ প্লাস 50% বৃদ্ধি পাবে, তাহলে এ ইন্টু 50/100 একক। এই উপরের একটি শূন্য নিচের একটি শূন্য কেটে দিলে 5-এর নামটায় যদি কাটি, 5 2 10, 5 1 5 ইকুয়াল টু এ প্লাস এই উপরে এ আর নিচে 2/2 একক ইকুয়াল টু এই 2 আর এই 2a গুণ হয়ে গেল 2a প্লাস a একক ইকুয়াল টু 2a আর দুটি a আবার ফের একটি a, তাহলে 3a/2 একক। অতএব পরিবর্তিত ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল equal to 6 into 9/4 স্কয়ার বর্গ একক। ইকুয়াল টু, যদি 2 এর নামটা কাটি, 2 2 এ 4, 2 3 এ 6, তাহলে 3 9 27/2 স্কয়ার বর্গ একক। ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি হবে equal to 27/2 স্কয়ার মাইনাস 6 স্কয়ার বাই 6 স্কয়ার ইন্টু 100 ইকুয়াল টু 27 স্কয়ার, এই 2 আর এই 6 এর নিচে কিছু নেই, মানে এই 2 লসাগু হয়ে গেল 2, তাহলে 27 স্কয়ার রইল মাইনাস 6 দুগুণে 12 স্কয়ার ইন্টু 100, আর নিচে ছিল 6 স্কয়ার, তেমন থাকবে। বা প্লাস 27টি স্কয়ার থেকে মাইনাস 12টি বাদ চলে গেলে, 27 থেকে 12টি বাদ চলে গেলে 2 আছে, 5 দিলে 7, 1 15টি থাকছে, তাহলে 15 স্কয়ার। আর এই যে 2টি রয়েছে নিচে, এই 2 নিচে চলে আসছে, 6 স্কয়ার ইন্টু 2 ইন্টু 100। যদি 3 দিয়ে কাটি, এই স্কয়ার কেটে দিচ্ছি, 3 দিয়ে কাটলে 3 2 এ 6, 3 5 এ 15, আবার 2 দিয়ে কাটলে 2 1 এ 2, 2
5 এ 10, আর এই 0 উঠে যাচ্ছে। আবার যদি 2 দিয়ে কাটি, 2 1 এ 2, 2 2 এ 4, এখনো 1 রয়েছে, 1 যদি 0 সামনে ধরে নিই তাহলে 10, 5 2 এ 10, বা এই 25 আর এই 5, তাহলে 5 গুণ 25, 5 25 সং 125, 125। তাহলে ঘনকটি সমগ্র তলের ক্ষেত্রফল, অতএব ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা 125% বৃদ্ধি পাবে। তিনটি নিরেট ঘনক যাদের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য যথাক্রমে 3 সেমি, 4 সেমি এবং 5 সেমি, ঘনক তিনটিকে গলিয়ে একটি নতুন নিরেট ঘনক তৈরি করা হলো। নতুন ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য কত হবে তা লিখি। তিনটি নিরেট ঘনক ঘনকের মোট ঘনফল 3 কিউ প্লাস 4 কিউ প্লাস 5 কিউ ঘন সেমি। আমরা আগে জেনেছি 3 কিউ 27 প্লাস 4 কিউ 64 প্লাস 5 কিউ 125 ঘন সেমি। তাহলে 125, 64, 27 যোগ করলে 4 5 এ 9, 9 এর সাথে 16, 6 হাতে 1, 6 2 এ 8, 9 10, আর হাতের 1 এ 11, 1 হাতে 1, ওই 1 আর এই 1 এ 2, 216 ইকুয়াল টু 216 ঘন সেমি। ধরি নূতন ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য x, অতএব শর্তানুসারে এই x এর কিউ ইকুয়াল টু 216, বা x ইকুয়াল টু, আমরা জানি 6 216, এই 6 এর কিউ 216, তাহলে 6 উত্তর হবে 6। অতএব নূতন ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য
6 সেমি। 5 থাকে একটি ঘরের দুটি সংলগ্ন দেয়ালের দৈর্ঘ্য যথাক্রমে 12 মিটার এবং 8 মিটার। ঘরটির উচ্চতা 4 মিটার হলে ঘরটির মেঝের ক্ষেত্রফল কত তা হিসাব করে লিখি। ঘরটির মেঝের ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য 12 ইন্টু প্রস্থ 8 বর্গ একক। 8 12 96 বর্গ একক।